আজকে আমরা একটু গভীরে গিয়ে দেখব বিশ্বমঞ্চে ভারতের অবস্থানটা ঠিক কোথায়। একটা সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে ভারতের বিদেশ নীতির সাফল্য আর তার পেছনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা যাক। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই কথাটা তো ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছিল, তাই না? এটা আসলে ভারতের এক নতুন, বেশ আত্মবিশ্বাসী আর দৃঢ় একটা ছবি তুলে ধরেছিল, যা সবার নজর কেড়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে জনপ্রিয় ছবিটা আমরা দেখছি, এটাই কি পুরো সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন এই বিষয়টাতেই আজ আমরা ডুব দেব। তো প্রথমে দেখা যাক ভারতের সাফল্য নিয়ে যে ধারণাটা বেশ প্রচলিত সেটা কি, মানে যে বিষয়গুলো প্রায় সবার সামনে, বিশেষ করে অনলাইনে ভারতের শক্তি হিসাবে তুলে ধরা হয়। ভারতের সাফল্যের প্রমাণ হিসেবে প্রায় কিন্তু বেশ কিছু জিনিস সামনে আনা হয়। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর পাওয়া ৭টা আন্তর্জাতিক পুরস্কার। এটা তো বিশ্ব নেতাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্কেরই একটা ইঙ্গিত দেয়, তাই না? আবার দেখুন, পাসপোর্টের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৭০ থেকে ৬৭তে। এর মানে কি? মানে হলো ভারতীয়দের জন্য বিদেশে ঘোরাফেরাটা এখন আরও সহজ। এই সব কিছুকেই কিন্তু ভারতের বাড়তে থাকা প্রভাব আর সম্মানের চিহ্ন হিসেবেই দেখানো হয়। কিন্তু সব গল্পেরই তো দুটো দিক থাকে, তাই না? কিছু সমালোচক বলছেন, বিশ্বের বড় বড় শক্তিগুলোর কিছু কাজকর্ম আর কথাবার্তা কিন্তু অন্য একটা বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে। তারা ভারতের এই স্বাধীনভাবে চলার ধারণাকে চ্যালেঞ্জ করছে। এখানে দেখুন, একটা সরাসরি বৈপরীত্য চোখে পড়ছে। একদিকে বলা হচ্ছে ভারত একটা স্বাধীন শক্তি, যাকে কেউ কিছু বলে দিতে পারে না, অথচ অন্যদিকে কিছু ঘটনা কিন্তু বাহ্যিক চাপের দিকেই ইশারা করে। যেমন, যখন নিষেধাজ্ঞার হুমকি এলো, তখন রাষ্ট্রীয় সংস্থাগুলো রাশিয়া থেকে তেল আমদানি ৩২% কমিয়ে দিল। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা ঠিক কতটা? চলুন একটা খুব ইন্টারেস্টিং কেস স্টাডি দেখা যাক, রাশিয়া থেকে সস্তায় তেল কেনার ব্যাপারটা। আর এর মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক যে প্রকাশ্যে যা বলা হচ্ছে আর বাস্তবে যা ঘটছে, তার মধ্যে ফারাকটা কোথায়। তো রাশিয়া থেকে তেল কেনার পেছনে সরকারি যুক্তিটা কি ছিল? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ভারতীয় জনগণের প্রতি আমাদের কর্তব্য হল বিশ্বের দরবারে গিয়ে সবচেয়ে কম দামে তেল নিয়ে আসা, মানে এটাকে একটা জাতীয় দায়িত্ব হিসাবেই দেখানো হয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হল, এই সুবিধেটা কি সাধারণ মানুষের কাছে পৌঁছেছিল? কারণ সস্তায় অপরিশোধিত তেল কেনা হলেও দেশে কিন্তু পেট্রোল ডিজেলের দাম চড়াই ছিল। এই ছবিটা দেখুন, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। তেলটা আসলে যাচ্ছিল কোথায়? সস্তায় কেনা রাশিয়ান তেলের সিংহভাগ, মানে প্রায় ৬৫%ই কিনেছিল বেসরকারি শোধনাগারগুলো, সরকারি সংস্থা নয়। আর এর ফলাফল? সূত্র অনুযায়ী শুধু একটা বেসরকারি কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ২০২২ সাল থেকে রাশিয়ার তেল প্রসেস করে আর বিদেশে বিক্রি করে প্রায় $৭ বিলিয়ন লাভ করেছে। অথচ সাধারণ মানুষ এর সরাসরি কোনো সুবিধাই পায়নি। আচ্ছা, এবার বিশ্বের বড় শক্তিগুলোর কথা থেকে নজরটা একটু ভারতের আশেপাশের দেশগুলোর দিকে ফেরানো যাক। সমালোচকদের মতে এখানে চীনের প্রভাব যেভাবে বাড়ছে আর ভারতকে ঘিরে ফেলার যে চেষ্টা চলছে, সেটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এই স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা কৌশলটা কি? এটা আসলে একটা ভূরাজনৈতিক ধারণা। সহজ কথায়, ভারতের চারপাশের দেশগুলোতে চীন তার সামরিক আর বাণিজ্যিক ঘাঁটি তৈরি করছে, যার একটা উদ্দেশ্য হতে পারে ভারতকে কৌশলগতভাবে ঘিরে ফেলা। এই যে দেখুন, চীনের এই মুক্তোরমালা কৌশলের কয়েকটা মূল জায়গা, মিয়ানমারের কোকোদ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর আর পাকিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত। এই পুরো নেটওয়ার্কটা ভারতের সামুদ্রিক পথে চীনের প্রভাব বাড়াচ্ছে, আর এটা একটা বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে বলাই বাহুল্য। শুধু তাই নয়, আঞ্চলিক কূটনীতিতেও কিছু বড় চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। যেমন ধরুন, ভারতকে একঘরে করার চেষ্টা সত্ত্বেও পাকিস্তান আইএমএফ থেকে ঠিকই লোন পেয়ে গেল, বা ক্যানাডার সঙ্গে যখন ভারতের একটা কূটনৈতিক সমস্যা হল, তখন ভারতের তথাকথিত মিত্র দেশগুলো, মানে ফাইভ আইজ, ক্যানাডার পক্ষ নিল। এমনকি পুলওয়ামা হামলার পরেও খুব কম দেশই সরাসরি পাকিস্তানের নাম নিয়েছিল। দেখুন, বিদেশ নীতির লড়াইটা কিন্তু শুধু দেশের সীমানার মধ্যে আটকে থাকে না। এর আরও দুটো খুব গুরুত্বপূর্ণ দিক আছে। এক, বিদেশে যে ভারতীয়রা থাকেন তাদের সুরক্ষা। আর দুই, অনলাইন দুনিয়ায় ভারতের ভাবমূর্তি। এই সূত্র অনুযায়ী আমেরিকা, কানাডা বা আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ আর বর্ণবাদী হামলা নাকি বেড়েছে। আর বিদেশে থাকা নাগরিকদের সুরক্ষা কিন্তু যে কোনো দেশের বিদেশনীতির সাফল্যের একটা বড় মাপকাঠি। আর এখান থেকেই প্রশ্নটা উঠছে,
বিশ্বমঞ্চে যে হিন্দু ফোবিয়া বা ভারতবিরোধী বর্ণবাদের কথা শোনা যায় সেগুলোর মোকাবেলা করার জন্য কি যথেষ্ট শক্তিশালী প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে? সমালোচকদের মতে এই জায়গাটায় একটা অভাব রয়েছে। আরেকটা বড় যুদ্ধক্ষেত্র হল অনলাইন দুনিয়া। সূত্র বলছে ভারত এই ন্যারেটিভের লড়াইয়ে যেন পিছিয়ে পড়ছে। টিকটকের মতো প্ল্যাটফর্মে ভারতবিরোধী প্রচার চলছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো জোরালো প্রাতিষ্ঠানিক জবাব দেওয়া হচ্ছে না। পুলওয়ামা হামলার সময়কার প্রোপাগ্যান্ডা ক্যাম্পেনের কথা ভাবলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। তাহলে আলোচনার শেষে এসে আমরা কোথায় দাঁড়াচ্ছি? উৎসের মূল কথাটা হলো, একটা বিদেশ নীতির আসল সাফল্য কিন্তু ভাইরাল হওয়া কোনো ভিডিও ক্লিপ বা জনসংযোগ দিয়ে মাপা যায় না। আসল পরিমাপ হলো বাস্তবে তার ফলাফল কি। তাহলে সাফল্যের আসল মাপকাঠিটা কি? ভাইরাল ক্লিপ বা পুরস্কারের বাইরে গিয়ে এই বিশ্লেষণটা কিছু খুব মৌলিক প্রশ্নের উপর জোর দিচ্ছে। যেমন, সংকটের সময় কজন সত্যিকারের বন্ধু দেশ পাশে দাঁড়ায়? বিদেশে ভারতীয়দের সঙ্গে কেমন ব্যবহার করা হয়? দেশের মানুষের স্বার্থ কি আসলেই সুরক্ষিত? আর নিজের প্রতিবেশীদের মধ্যে ভারতের প্রভাব কতটা জোরালো? শেষ পর্যন্ত এই একটাই বড় প্রশ্ন থেকে যায়, ভারতের বিদেশনীতি কি সত্যিই একটা বৈশ্বিক সাফল্য, নাকি এর পেছনে রয়েছে কোনো কৌশলগত বিভ্রম? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।